আমার শরীর আর সইতে পারছে না। মেরো না মা। হে ভগবান, যদি আমার মা বেঁচে থাকতো তবে আমাকে এই দিন দেখতে হতো না। সিয়া তার সৎ মা মাধবীর সঙ্গে থাকত, কারণ তার বাবা এবং মা দুজনেই মারা গিয়েছিলেন। কিন্তু সৎ মা সিয়াকে ভীষণ ঘৃণা করতেন। অন্যদিকে নিজের মেয়ে মায়রাকে খুব ভালোবাসতেন। কি বলছিস তুই? তাড়াতাড়ি ঘরের সব কাজ শেষ কর, তারপর বাইরে গিয়ে টাকা কামিয়ে নিয়ে আসতে হবে। জি মা, আমি করছি। তখন ভেতর থেকে মায়রা ডাক দেয়, মা, আমি সকালেই বলেছিলাম শিয়াকে আমার ঘরে এসে জল দিয়ে যেতে। জল নেওয়ার জন্য আমাকে নিজেই বাইরে আসতে হলো। তুই আমার মেয়ের কথা কেন শুনলি না? ও যা বলেছে কেন করিসনি? তুই জানিস তো আমার মেয়ে যা বলে তার আগেই আমি ওর সব ইচ্ছা পূরণ করি। ভবিষ্যতে এমন ভুল করার চেষ্টাও করবি না, না হলে তোর চামড়া তুলে ফেলবো। মা, আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম, তাই যেতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন। এই, তোকে কি আমি এই ঘরে মহারানী বানানোর জন্য রেখেছি? আমাদের মেয়ের সব স্বপ্ন পূরণ হতে চাই, সব কাজ তোকেই করতে হবে। চল, অনেক হয়েছে, এখন গিয়ে কিছু টাকা কামিয়ে নিয়ে আয়। মা, আমি সকাল থেকে সব কাজ করছি, এখনো পর্যন্ত কিছুই খাইনি। একটু খেয়ে নি, তারপর বাইরে কাজে যাব। রাতে তো পেট ভরে খেয়েছিলি, এখন খাওয়ার কি দরকার? চল, বের হ এখান থেকে। এই বলে মাধবী তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। একদম ঠিক করেছো মা, একদম ঠিক করেছো। সারাক্ষণ আমাদের মাথায় বোঝা হয়ে থাকে। মা, তুই চিন্তা করিস না, এর বুদ্ধি আমি একদিন ঠিক করেই ছাড়বো। সিয়া চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যায়। তার মনে অনেক কষ্ট। হে ভগবান, যদি আমার মা বেঁচে থাকতো তবে আমাকে এই দিন দেখতে হতো না। মাধবী মা তো আমাকে কখনো নিজের মেয়ে বলে মনেই করেনি। ও সব সময় মায়েরাকে রানী বানায় আর আমাকে ওর কাজের মেয়ে করে রাখে। কি করব আমি? বেশি বললেই যে মার খাবো। সকাল থেকে কিছুই খাইনি আমি। এতটা বলে সে এক শেঠের কাছে যায়। সেঠজি, আমাকে কোনো কাজ দিন। আমি যে কোনো কাজ করতে রাজি আছি, শুধু আমার টাকার খুব দরকার। আচ্ছা, সত্যি তুই যে কোনো কিছু করতে রাজি? চল আমার কাছে আয়। সে সিয়াকে ওপর থেকে নিচ পর্যন্ত খুব বাজে নজরে দেখে। না সেঠজি, আপনি ভুল বুঝছেন। আমি কাজ করতে রাজি আছি, কিন্তু খারাপ কাজের জন্য না। আরে আমি তোকে অনেক ধন সম্পদ দিব, শুধু একবার আমার কাছে আয়। আপনার মতো নিজ লোকের কাছে আমার কাজের কোনো দরকার নেই। সিয়া সেখান থেকে তখনই চলে যায়। তার চোখে জল আসে। তখনই এক কৃষকের সাথে তার দেখা হয়। কাকু, কাকু, আমাকে কোনো কাজ দিন না। আমি যে কোনো কাজ করব, শুধু টাকা চাই। হ্যাঁ মা, জমিতে অনেক আগাছা জন্মেছে, যদি তুই সেগুলো তুলতে পারিস তবে ভালো হতো। ঠিক আছে কাকু, আমি করে দেব। সে সারা দিন জমিতে হাড় ভাঙা খাটুনি খাটে। সন্ধ্যায় কৃষক তাকে কিছু মুদ্রা দেয়। সিয়া সেই মুদ্রা নিয়ে বাড়ি ফেরে। কিরে, কত টাকা কামিয়ে এনেছিস আজ? সিয়া দুটো মুদ্রা তার হাতে রাখে। আজ জমিতে বেশি কাজ ছিল না মা, তাই শুধু এইটুকুই কামাতে পেরেছি। মাত্র দুটো মুদ্রা? এত খাটুনির পর এটাই আনলি তুই? কাজের নামে তুই একদম অলস হয়ে গেছিস। মা, আমি শেঠের কাছে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে খুব খারাপ নজরে দেখছিল, তাই আমি ওখানে কাজ করতে বারণ করেছি। উফ, বড় এসেছে ইজ্জত বাঁচানোর মালিক। যদি তোর মধ্যে যোগ্যতা থাকতো তবে টাকা নিয়ে আসতি, শুধু তুই আমার মাথার ওপর বোঝা।
খিদে পেয়েছে, কিছু খেতে দাও না, সকাল থেকে কিছুই খাইনি। আমি তোকে বলেছিলাম ঘরের জন্য ভালো টাকা কামিয়ে আনতে, কিন্তু তুই মাত্র 2টো মুদ্রা এনেছিস, তাই আজ তুই খাবার পাবি না। মা, এটা কি বলছো তুমি? আমি সকাল থেকেই ক্ষুধার্ত আছি, আমি তো শুধু একটু খাবার চেয়েছি। যদি না খাই তবে অন্যান্য কাজ করব কি করে? আরে তুই আমার মুখে মুখে কথা বলছিস? তোর মা বাপ মরে গিয়ে এই বোঝা আমার ঘাড়ে চাপিয়ে গেছে। দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। এই বলে মাধবী পাশে রাখা লাঠি তুলে নেয় এবং সিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। লাঠির ঘা সহ্য করতে করতে সিয়া চিৎকার করে কেঁদে ওঠে, ছটফট করে মাটিতে পড়ে যায়। তার পিঠে আর হাতে নীল কালশিটে পড়ে যায়। মাধবী দয়া না দেখিয়ে তাকে পেটাতে থাকে এবং গালি দিতে দিতে ভিতরে চলে যায়। সিয়া কোনায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। হে ভগবান, আমার সাথে কেন এমন হচ্ছে? আমি তো কারো খারাপ চাইনি, আমি তো শুধু একটু ভালোবাসা আর অল্প একটু ভাত চেয়েছি। তার চোখ থেকে পড়া জল মেঝেতে পড়ার সাথে সাথে মুক্তই বদলে যায়। এটা মায়েরা দেখে ফেলে এবং দৌড়ে মাধবীর কাছে যায়। মা, মা তুমি জানো, তুমি যখন শিয়াকে মারলে ওর চোখের জল সত্যি সত্যি মুক্তই বদলে গেল গো, একদম ঝকঝক করছিল। এইসব বাজে বাজে বকছিস তুই? কারো চোখের জল কি কখনো মুক্ত হতে পারে? আমি সত্যি বলছি মা, চলো বাইরে দেখো, ওর পাশে দুটো মুক্ত পড়ে আছে। মাধবী তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখে সিয়ার পাশে দুটো চমকপ্রদ মুক্ত পড়ে আছে। সে দ্রুত সেগুলো তুলে নেয়। বাহ, এগুলো তো সত্যি মুক্ত। আরে এগুলো তো খুব দামি। এই অনাথ তো আমাদের কপাল খোলার চাবিকাঠি বের হলো। ওর চোখের জলেই তো আমাদের অভাব ঘুচে যাবে। সত্যি মা, তাহলে তো আমরা খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব না? হ্যাঁ বলো। হ্যাঁ রে মা, অনেক ধনী। আর এর জন্য শুধু একটা কাজই করতে হবে, সিয়াকে কাঁদাতে হবে। ও যত কাঁদবে তত মুক্ত পাবো, আর আমরা ততই ধনী হব। তুই ওর উপরে নজর রাখ, আমি এই মুক্ত বেচে দেখি কত টাকা পাওয়া যায়। এই বলে মাধবী মুক্ত নিয়ে এক মহাজনের কাছে যায়। মহাজন ভাই, দেখুন তো এই মুক্ত দুটোর দাম কত হবে? আরে বোন, এ তো অমূল্য মুক্ত। এমন মুক্ত তো শুনেছি কেবল গভীর সমুদ্রে পাওয়া যায়। তুমি এটা কোত্থেকে পেলে? আরে না না, কিছুই না, এমনি আমাদের ঘরে পড়েছিল, ভাবলাম দামটা জেনে নিই। এর দাম 5টার উপর মুদ্রা। যদি তোমার কাছে এমন দামি মুক্ত আরো থাকে তবে আমাকে দিও, বাজারে এর অনেক দাম। সত্যি? তাহলে এই মুক্ত নিন আর আমাকে 5টা মুদ্রা দিন, আমি আপনাকে রোজ মুক্ত এনে দেব। আমাকেও বলো তুমি এই মুক্ত কোথায় পেলে এবং কোত্থেকে আনবে। আপনি শুধু টাকা তৈরি রাখুন, মুক্ত কোথা থেকে আনি তা জানার আপনার কোনো দরকার নেই। এই বলে মাধবী টাকা নিয়ে বাড়ি ফেরে। দেখ দেখ মায়েরা, এই মুক্ত বেচে পুরো 5টা রূপোর মুদ্রা পেয়েছি। এবার আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হতে যাচ্ছি। সত্যি মা, তাহলে তো আমরা রোজ রোজ মুক্ত পাবো, তাই না? হ্যাঁ মা, এখন থেকে রোজ একে মারতে হবে, ও কাঁদলেই তো মুক্ত বের হবে। এরপর মাধবী সিয়ার কাছে যায়। ওরে অলক্ষী, চলো ওঠ, আমার অনেক মুক্ত চাই, যাতে আমি তাড়াতাড়ি ধনী হতে পারি। এরপর সে দয়া না করে সিয়াকে মারতে থাকে। মা, আমাকে মেরো না মা, আমার শরীর আর সইতে পারছে না, মেরো না মা। চুপ কর পাগল, তোর চোখের জলই তো আমাদের সম্পদ। যত কাঁদবি তত মুক্ত পাবো, আর আমি তত ধনী হব। প্রতিবার যখন সিয়া কাঁদে তার চোখের জল থেকে উজ্জ্বল মুক্ত ঝরে পড়ে
মাধবী আর মায়েরা সেগুলো কুড়িয়ে জড়ো করে। ধীরে ধীরে মাধবী রোজ সিয়াকে নির্মমভাবে মারতে শুরু করে, কিন্তু সিয়া দিন দিন দুর্বল হতে থাকে। মা, এবার আর মেরো না, আমার আর শরীর চলছে না, আমার খুব জ্বর এসেছে। মা, মেরো না, মেরো না। চুপ কর অভাগী, তুই কাঁদলেই তবে আমি ধনী হব। আরো জোরে মারতে থাকে। অন্যদিকে রাজপ্রাসাদে রাজা আদিত্য নিজের মহারানীকে নিয়ে খুব চিন্তিত। বৈদ্যজি, আমাদের মহারানী আর কতদিন এভাবে অসুস্থ থাকবেন? মহারাজ, আমরা মহারানীর আর চিকিৎসা করতে পারছি না। ওনার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। যদি আর একদিন এই অবস্থা থাকে তবে ওনাকে বাঁচানো কঠিন হবে। কি বলছেন কি বৈদ্যজি? এটা হতে পারে না। আমি আমার রানীকে হারাতে পারি না। ও আমার পুরো পৃথিবী। ওকে ছাড়া জীবন কল্পনা করাই অসম্ভব আমার পক্ষে। মহারাজ, নিজেকে সামলান। আপনি যদি ভেঙে পড়েন তবে রাজ্যের কাজ কে করবে? মন্ত্রীজি, আমি সব বড় বড় ডাক্তার কবিরাজ দেখালাম, কিন্তু কোনো লাভ হলো না। রানীমায়ের অবস্থা আরো খারাপ হচ্ছে। সব আশার প্রদীপ নিভে যাচ্ছে। মহারাজ, আমি এক জ্যোতিষীকে চিনি, হয়তো উনি কোনো উপায় বলতে পারেন। তবে দেরি কিসের মন্ত্রীজি? ওনাকে এখনই ডাকা হোক। কিছুক্ষণ পর মন্ত্রী জ্যোতিষীকে নিয়ে আসেন। জ্যোতিষী মশাই, আমার রানীকে বাঁচান। ওনাকে ঠিক করার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি। কোনো যজ্ঞ বা পুজো যা লাগে আমি সব করব, শুধু রানীকে সুস্থ করে দিন। মহারাজ, আপনার রানী সুস্থ হতে পারেন। সত্যি? বলুন কিভাবে? আমি আমি সব ত্যাগ করতে রাজি আছি। মহারাজ, এই রাজ্যের এক গ্রামে এক মেয়ে আছে যার চোখের জল সত্যিকারের মুক্ত হয়ে ঝরে পড়ে। সেই মুক্তই মহারানীর অসুখ সারিয়ে তুলতে পারে। ওটাই ওনার জীবন বাঁচাতে পারবে। তবে দেরি করবেন না মন্ত্রীজি, তাড়াতাড়ি সেই মেয়েকে খুঁজে আনুন, যাই হয়ে যাক। মহারাজ, যদি আমরা সরাসরি সত্যিটা বলে দিই তবে কেউ নিজের মেয়েকে সামনে আনবে না। তার চেয়ে ভালো হয় যদি আমরা একটা ঘোষণা করিয়ে দিই। আপনি ঠিক বলেছেন মন্ত্রীজি। যান, পুরো গ্রামে রটিয়ে দিন। যে ব্যক্তি সোনালী মুক্ত নিয়ে দরবারে আসবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে এবং তার মেয়ের বিয়ে আমাদের রাজকুমারের সাথেই দেওয়া হবে। সৈন্যরা গ্রামে বেরিয়ে পড়ে ঘোষণা করতে। শোনো শোনো শোনো, মহারাজের হুকুম, যে সোনালী মুক্ত নিয়ে রাজপ্রাসাদে পৌঁছাবে তাকে মহারাজের পক্ষ থেকে অনেক পুরস্কার দেওয়া হবে এবং তার মেয়ের বিয়ে রাজকুমারের সাথে দেওয়া হবে। শোনো শোনো শোনো। কি? রাজকুমারের সাথে বিয়ে? এটা তো ঐতিহাসিক সুযোগ। এমন সম্মান আর ভাগ্য কি কেউ দুবার পায়? কিন্তু আর সোনালী মুক্ত আসলে কি? এটা কি সত্যি এত দামি? আরে, আমরাও জানি না, তবে মনে হয় এতে কোনো গভীর রহস্য আছে। যদি সত্যি এই মুক্ত রাজপ্রাসাদে পৌঁছায় তবে হয়তো আমাদের গ্রামের ভাগ্য বদলে যাবে। সেই সময় মাধবী ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সব শুনে ফেলে। আরে বাহ, তার মানে এই মুক্তই আমার মায়ের ভাগ্য বদলে দেবে। যদি আমি ওই অলক্ষী পিয়ার থেকে আরো চোখের জল বের করতে পারি তবে সেই মুক্ত দিয়ে মায়েরা রাজকুমারের ঘরেরই হবে আর এই রাজ্যের রানী হবে। এই ভেবে মাধবী তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। মা, আজ তোমাকে খুব খুশি মনে হচ্ছে। সব ঠিক আছে তো? হ্যাঁ মা, খুশিরই তো কথা। এবার তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, কারণ তুই এই রাজ্যের মহারানী হতে যাচ্ছিস। কি? মহারানী? সত্যি? মা, তুমি কোনো স্বপ্ন দেখছো না তো? আমি এক সাধারণ মেয়ে হয়ে মহারানী কিভাবে হব? একদম সত্যি। এবার তোর বিয়ে রাজকুমারের সাথেই হবে। আমি ওই অলক্ষী সিয়ার থেকে অনেক মুক্ত বের করে নেব আর সেগুলো নিয়ে রাজপ্রাসাদে যাব। মহারাজ আমাদের অনেক ইনাম দেবেন আর রাজকুমারের সাথে তোরই বিয়ে হবে। কিন্তু মা, এত মুক্ত কোত্থেকে আসবে? ও তো আর সারাদিনে একটা কি দুটো মুক্ত দেয়। তুই চিন্তা করিস না, আজ আমি ওকে এত মারবো
এত মারবো, তারপর এক অন্ধকার ঘরে বন্ধ করে দেব, যাতে ও ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদবে, আর ওর চোখের জল থেকে অনেক মুক্ত ঝরবে। পুরো কলসি ভরে ফেলবো আজ আমি। বা মা, এটা তো খুব ভালো ভেবেছো। এতে রথ দেখা আর কলা বেচা দুই হবে। এরপর মাধবী সিয়ার কাছে যায়। চল আমার সাথে। মা, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ওহ, আমার যে খুব জ্বর এসেছে। মা, আমাকে কোনো ওষুধ দাও না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো মা। চুপ, বেশি কথা বলবি না। মাধবী সিয়াকে এক অন্ধকার ঘরে বন্ধ করে দেয়। এখন তুই এখানেই থাকবি দুদিন। আর শোন, এই ঘরে আমি অনেক ইঁদুর, সাপ আর বিচ্ছু ছেড়ে দিয়েছি। যদি নিজের জান বাঁচাতে চাস, তবে অনেক চোখের জল ফেল আর আমাকে মুক্ত দে। পুরো কলসি ভরতে হবে, বুঝেছিস? মা, আমার অনেক তেজ জ্বর। এই অবস্থায় আমি আরো কাঁদি, তাহলে আমি হয়তো বাঁচবই না। আরে, তোর জীবনের কথা ভেবে আমার কি লাভ? আমাকে এখন আমার নিজের মেয়ের ভাগ্য বদলাতে হবে। তার জন্য আমার অনেক মুক্ত চাই, আর সেটা তুই দিবি। এই বলে মাধবী চলে যায়। মা, তুমি কি সত্যি ওখানে সাপ বিচ্ছু ছেড়ে দিয়েছো? ও যদি যাই তবে আমরা মুক্ত কোথায় পাবো? আরে পাগলি, সত্যি সত্যি কি ছেড়েছি নাকি? আমি তো শুধু ওকে ডরানোর জন্য বলেছি, যাতে ও অন্ধকারে ভয়ে কোনায় গুটি টুটি মেরে পড়ে থাকে আর কাঁদতে থাকে আর মুক্তও ঝরতে থাকে। বা মা, তুমি তো খুব দারুণ বুদ্ধি লাগিয়েছো গো। হ্যাঁ। এভাবে দুদিন কেটে যায়। সিয়া অন্ধকারে খাবার জল ছাড়া ছটফট করতে থাকে। জ্বর আর ভয়ের চোটে সে সারাক্ষণ ডুকরে ডুকরে কাঁদতে থাকে। তার চোখের জল মুক্তোয় বদলে মেঝেতে জমতে থাকে। মাধবী সেগুলো জড়ো করে একটা বড় কলসিতে ভরে ফেলে। বাবা বাবা, পুরো কলসি মুক্ত হয়ে ভরে গেছে। এবার শুধু একটা শেষ কাজ বাকি, যাতে কেউ সন্দেহ না করে। সে একটা ছোট বাটি নেয় আর তাতে বিষ মেশায়। মা, আমার খুব জ্বর, দয়া করে আমাকে ছেড়ে দাও মা। চুপ কর অভাগী, তোর খেলা এবার শেষ। এই বিষের পেয়ালাটা খা, যাতে কাল রাজপ্রাসাদে যখন আমি এই মুক্ত দেব, তখন কেউ যেন তোকে খুঁজে না পায়। তুই চিরদিনের মতো শেষ হয়ে যাবি। তুই যত বেশিক্ষণ বেঁচে থাকবি আমাদের রাজপ্রাসাদে যাওয়ার পথে, ততই বিপদ। এবার তোর মৃত্যু দিয়েই আমার মায়েরার কপাল খুলবে। সে জোর করে সিয়াকে বিষ পান করিয়ে দেয়। সিয়া ছটফট করতে থাকে, হাত পা কাঁপতে থাকে এবং ধীরে ধীরে সে নিথর মাটিতে পড়ে যায়। মা, তুমি এটা কি করলে? যদি কেউ জেনে ফেলে? পাগলি, কেউ কিচ্ছু জানতে পারবে না। রাজপ্রাসাদে মুক্ত দেখে সবাই আমাদেরই গুণগান করবে, আর তুই এই রাজ্যের মহারানী হবি, রাজকুমারের বউ। মাধবী আর মায়েরা দুজন মিলে মুক্তোর কলসি নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। পিছনের ঘরে সিয়া অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। এরপর রাজ দরবারে পৌঁছানোর পর কি ব্যাপার, বলো, তোমরা এটা কি এনেছো? মহারাজ, সোনালী মুক্তোর জন্য আপনি যে ঘোষণা করেছিলেন, দেখুন আমি পুরো কলসি ভরে সোনালী মুক্তো এনেছি। এবার দয়া করে আপনার কথা মতো আমার মেয়ে মায়েরার বিয়ে রাজকুমারের সাথে দিয়ে দিন। কি, সত্যি তুমি সোনালী মুক্ত এনেছো? দেখাও, দেখাও আমায়। জি জি মহারাজ, এই দেখুন কলসি ভরা মুক্তো। এটা তো সত্যি অদ্ভুত। ঠিক আছে, আমি যা বলেছি তাই হবে। তখনই জ্যোতিষী হঠাৎ বলে ওঠেন, মহারাজ, এই মেয়েটি আসল নয়। এটি কোনো ধোঁকাবাজ, মিথ্যেবাদী আর চালাক মহিলা। আসল মেয়েটি এখনো অন্ধকারে কোথাও লুকিয়ে আছে। এটা কি বলছো তুমি? ওই মুক্ত তোমরা কোত্থেকে এনেছো, সত্যি করে বলো। আর এই মেয়েটি তোমার সাথে কে? সত্যি লুকোনোর চেষ্টা করো না। মহারাজ, এই মহিলা ধোঁকাবাজ আর লোভী।
এটাই আসল অপরাধী। সৈন্যরা, একে এক্ষুনি ধরে ফেলো আর অন্ধকূপে বন্দি করো। মহারাজ, আমাকে মাফ করে দিন। আমি সব সত্যি বলছি, সব সত্যি বলছি। এই সব মুক্ত আমার সৎ মেয়ে সিয়ার চোখের জল থেকে তৈরি। আমি ওকে অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রেখেছি। তুমি কি এতটাই নির্দয় হতে পারো? সৈন্যরা, একে আর এর মেয়েকে এক্ষুনি জেলে বন্দি করো। সৈন্যরা মাধবী আর মায়েরাকে ধরে নিয়ে যায়। এখন ওই বেচারি মেয়েটিকে কে নিয়ে আসবে? বাবা, আমাকে অনুমতি দিন, আমি নিজে ওই মেয়েটিকে নিয়ে আসব। ঠিক আছে পুত্র, যাও, ওকে সুরক্ষিত নিয়ে এসো। রাজকুমার সিয়ার বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর রাজকুমার সিয়ার ঘরে পৌঁছায়। ধীরে ধীরে ভেতরে অন্ধকার ঘরের দিকে এগিয়ে যায়। সিয়া তখন খুব দুর্বল ছিল। বিষের কারণে তার মৃত্যু হয়নি, কারণ বিষের মাত্রা হয়তো কম ছিল বা ভগবানের কৃপা ছিল। সে কেবল জ্বর আর দুর্বলতায় অচৈতন্য ছিল। হে ভগবান, এ তো একদমই দুর্বল আর অসুস্থ হয়ে পড়েছে। আমাকে তাড়াতাড়ি একে রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে। সে তখনই সিয়াকে কোলে তুলে নেয় এবং রাজপ্রাসাদে ফিরে আসে। বাবা, দেখুন, এই সেই মেয়েটি। ওর অবস্থা খুব খারাপ, ও খুব দুর্বল হয়ে পড়েছে। তাড়াতাড়ি রাজবৈদ্যকে ডাকা উচিত। হ্যাঁ, এক্ষুনি রাজবৈদ্যকে ডাকো। কিছুক্ষণের মধ্যেই রাজবৈদ্য ওষুধ নিয়ে আসেন। মহারাজ, ঘাবড়াবেন না, আমি ওকে ওষুধ খাইয়ে দিচ্ছি। কয়েক ঘন্টার মধ্যেই ও ঠিক হয়ে যাবে। বৈদ্য ওষুধ বানিয়ে সিয়াকে খাওয়ান। কিছুক্ষণ পর ধীরে ধীরে সিয়ার শ্বাস স্বাভাবিক হতে থাকে। তার চোখ খোলে এবং সে ধীরে ধীরে ওঠার চেষ্টা করে। বাবা দেখুন, ও ঠিক হয়ে যাচ্ছে। ধন্য ভগবান, এই মেয়েটিকে বাঁচিয়ে দিলে। তুমি সত্যি বলো তো মা, এসব কি করে হলো? আমি আমি কোথায়? আপনারা কারা? কারা আপনারা? ভয় পেও না মা, তুমি এই রাজ্যের রাজপ্রাসাদে আছো। আমি এই রাজ্যের রাজা। তোমাকে এখানে রাজকুমার নিয়ে এসেছেন। আমাকে ফিরে যেতে দিন। যদি আমার মা দেখে আমি এখানে এসেছি, তবে তবে তিনি আমাকে অনেক মারবেন। না মা, এখন তোমাকে কেউ মারবে না। সত্যি করে বলো তো, তোমার সাথে আসলে কি হয়েছিল? আমার সৎ মা আমাকে খুব ঘৃণা করেন। আমাকে জানোয়ারের মতো দিয়ে কাজ করান। আর যখন আমি কাঁদি, আমার চোখের জল মুক্ত হয়ে যায়। সেই লোভে উনি আমাকে রোজ মারতেন, যাতে আমি কাঁদি আর মুক্ত তৈরি হয়। তোমার উপর এত জুলুম করা হয়েছে? এতটা বলতেই সিয়ার চোখ থেকে একটা জল পড়ে। মাটিতে পড়তেই সেটি ঝকঝকে মুক্ত হয়ে যায়। চারিদিকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে। তখনই মন্ত্রী দৌড়ে আসে। মহারাজ, মহারানী বিছানা থেকে উঠে বসেছেন। ওনার শরীর একদম ঠিক হয়ে গেছে। হে ভগবান, এটা সত্যি। এত বছরের অসুখ একটা মুক্তোর আলোতেই সেরে গেল। মা, তুমি কোনো সাধারণ মেয়ে নও, তুমি তো আমাদের জন্য আশীর্বাদ। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মহারাজ, আমি খুশি যে আমার চোখের জল কারো উপকারে লেগেছে। তাহলে আমার মা তো এটাকে সব সময় নিজের লোভের জন্য ব্যবহার করত। এবার আর এমন মনে হবে না মা। আজ থেকে তুমি কোনো দুঃখ পাবে না। আমি চাই আমার ছেলের সাথে তোমার বিয়ে হোক। বাবা, আপনি যেমনটা ভালো মনে করবেন, আমি আপনার কথা অমান্য করব না। রাজকুমারী শিয়া, আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে রাজি? হ্যাঁ রাজকুমার। এখন বুঝতে পেরেছি, শিয়ার চোখের জল কোনো অভিশাপ নয়, বরং এক বরদান। মহারাজ, এটাই সত্যি। এই মেয়ের মন পবিত্র আর নির্মল। এই কারণেই ওর চোখের জল মুক্তই বদলে যায়। কিন্তু মহারাজ, এটা ওর জন্য বিপদও হতে পারে। যদি ও এভাবে সবসময় কাঁদতে থাকে, তবে ওর জীবনের ওপর ঝুঁকি আসবে। ঠিক আছে, এখন থেকে ওকে কেউ আর দুঃখ দেবে না। এখন থেকে ওকে আর কাঁদতে হবে না, কারণ ও আমার রাজকুমারী এবং আমার রাজকুমারের হবু ঘরণী। কিছুদিনের মধ্যেই মহারাজ অনেক ধুমধাম করে রাজকুমার আর সিয়ার বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পর পুরো রাজ পরিবার এবং প্রজারা
আনন্দে দিন কাটাতে লাগলো।